বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় বসা আছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক প্রফেসর ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং আমার ডানে রয়েছেন সাউথ ইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান এবং বাংলাদেশ সরকারের সাবেক সচিব ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রা। প্রফেসর ডক্টর পাভেল, একটু আপনার কাছ থেকে শুনতে চাই, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ এবং একটা সংকটময় অবস্থার মধ্যে আছেন। গোটা দেশবাসী জানতে চায় আসলে তার সর্বশেষ অবস্থা কি, যেহেতু আপনি দলের একজন এবং পরিবারেরও কাছাকাছি এবং সেই সঙ্গে একজন চিকিৎসক, আপনার কাছ থেকে আমরা শুনতে চাই জন্য সর্বশেষ অবস্থা। আমার প্রথমে দেশবাসীর প্রতি শ্রদ্ধা জানাবার প্রয়োজন রয়েছে, কারণ জনগণ নতুন করে একটা উপলব্ধির খোঁজ পেয়েছেন। দলমত নির্বিশেষে একজন মানুষ এতটা ভালোবাসা পেতে পারেন বাংলাদেশের ইতিহাসে বোধহয় এই বিরল দৃশ্য বা এই বিরল উপলব্ধির সাথে মানুষের পরিচয় হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবার অকণ্ঠ দোয়ার অধিকারিণী হয়েছেন এবং সম্ভবত সেই কারণেই বলবো যে মহান আল্লাহ তার স্বাস্থ্যের যে ব্যাপারটি বা যে সংকটময় মুহূর্ত ছিল সেটা থেকে একেবারে উত্তরণ হয়েছে এটা বলবো না, কিছুটা আশার আলো দেখার মতন অবস্থা তৈরি হয়েছে এবং যদি এই ইনশাআল্লাহ যদি এই উন্নতির ধারা যদি অব্যাহত থাকে তাহলে হয়তো আগামী 48 ঘন্টা পর হয়তো আরও বেশি শুভ সংবাদ দেওয়ার মতো প্রেক্ষাপট তৈরি হবে। আরেকটা প্রসঙ্গ গত দুদিন ধরে আলোচনা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিস্টার তারেক রহমানের একটা ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে যে উনি ওনার দেশে আসা সংক্রান্ত বিষয়ে কিছু বক্তব্য সেখানে রেখেছেন এবং তার প্রতিক্রিয়া সরকারের দিক থেকে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বলেছেন যে তার দেশে আসতে কোনো বাধা নেই। গতকাল পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে উনি আসতে চাইলে একদিনই ট্রাভেল পাস ইস্যু করা সম্ভব। আপনি একটু বলবেন যতটা বলা সম্ভব। আসলে আমার মনে হয় আগবাড়িয়ে কথাগুলো বলা দরকার আছে কিনা আমি জানি না, কারণ উনি তো এগুলো কথা বলেন নাই। উনি তো বলেন না যে এরকম আমার ট্রাভেল পাস নেই বলে আমি আসতে পারছি না, আমার নিরাপত্তার ইস্যু আছে বলে আসতে পারছি না, সরকার আমাকে বাধা দিচ্ছে বা সরকার বাধা দিচ্ছে। এই প্রসঙ্গগুলো আসলে অযাচিত এবং এই কথাগুলোকে এনে আমরা নিছক একটা নতুন একটা বিতর্কের জায়গা দিই এবং উনি যে কথা বলতে চান সেটাকে একটা বলতে পারি আলোচ্য বিষয় বানিয়ে সেটার উপরে একটা আলোচনার রাস্তা তৈরি করা। আমার মনে হয় যে এই বিষয়টা উনি একটি রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত প্রধান, তিনি নির্বাচনে একজন প্রার্থী হিসেবে দলের পক্ষ থেকে মনোনীত একজন নির্বাচন প্রার্থী, তার এই দলের নেতৃত্ব দেওয়ার কথা। তিনি সেটা নিজেও বলেছেন যে দলকে তিনি নির্বাচন যেহেতু করবেন দলকে নেতৃত্ব দিতে হবে এবং উনি প্রকাশের আগে বারবারই বলেছেন যে আমি নির্বাচনের বাইরে আমি নিজেকে রাখবো না। তো এত কিছু পরিষ্কার করার পরেও এই যে একটা ছুতো নাতা করে এই প্রসঙ্গটিকে বারবার আনা। আর একটা ব্যাপার হলো কি যে উনি ওনার মায়ের জন্য সর্বশ্রেষ্ঠ চিকিৎসাটার ব্যাপারে বেশি কনসার্ন। এখানে আবেগের জায়গা অবশ্যই আছে, সেই আবেগের কথাটি আমরা কাকে বলছি, যে এমন এক ব্যক্তিকে বলছি যিনি শিশুকালে বলতে গেলে তার মার সাথে উনি কারা অন্তরীণ হয়েছেন 1971 সালে যখন তার বাবা দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তখন এই পরিবারটি কিন্তু সত্যিকার অর্থে বলতে গেলে যে অন্য 8-10 জনের মতো এত বেশি তারা সৌভাগ্যবান ছিল না যে তাদের পক্ষে কোনো নিরাপদ জায়গার ব্যবস্থা ছিল। তারপরে আরও অনেক চড়াই উত্তরায় তাকে পার হতে হয়েছে, তিনি বৈধব্য বরণ করতে হয়েছে তাকে খুবই বলতে গেলে যে 30 বছর পার হওয়ার আগেই। সেখানে এই সন্তানগুলোই কিন্তু তার ছিল সত্যিকার অর্থে তার বন্ডেজ। 1/11-তে আমরা দেখেছি যে তারা একসাথে কারা অন্তরীণ হয়েছে, নির্যাতনের মুখোমুখি হয়েছেন। এই সব কিছুকে ছাপিয়ে যখন দেশনেত্রী যখন লন্ডনে গেছেন তখন আপনারাও দেখেছেন যে তার চিকিৎসার জন্য কি আপ্রাণ আকুতি তার সন্তানের পক্ষ থেকে দেখা গেছে, যে তার মায়ের চিকিৎসা যেন সুচিকিৎসা যেন হয় সেটাকে নিশ্চিত করার জন্য। আর এর সাথে সাথে এখন যে চিকিৎসা পর্বটি চলছে সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক দল এবং মেডিকেল বোর্ড যতগুলো হয় তার প্রত্যেকটাতে কিন্তু জনাব তারেক রহমানের সক্রিয় অংশগ্রহণ থাকে। তিনি কিন্তু কালেকটিভ ডিসিশন মেকিং, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিজে যেরকম ভালো একজন শ্রোতা হিসেবে ডাক্তারদের পরামর্শটা শোনেন এবং ডাক্তারদেরও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে উনি কিন্তু তার পক্ষ থেকে যতটুকু বলা দরকার বা করা দরকার সেটা করেন। উনি চেষ্টা করছেন তার মাকে উন্নততর চিকিৎসার জন্য দেশের বাইরে কোথাও নিয়ে যাওয়া যায় কিনা, বিশেষ করে লন্ডন ক্লিনিক যেখানে তিনি এর আগে চিকিৎসা নিয়েছেন। যদি আপনারা জানেন যে সেখানে চিকিৎসাতে উনি কিছুটা উন্নতি তার হয়েছিল বলে কিন্তু উনি পরবর্তী পর্যায়ে বলতে গেলে একটা এয়ার অ্যাম্বুলেন্সে নয়, সাধারণ একটা চার্টার প্লেনের বলা যায় এরকম একটা প্লেনে কিন্তু তিনি দেশে ফিরেছেন। তো এই সব কিছুকে যদি আমরা মাথায় রাখি তাহলে একজন সন্তান হিসেবে তার মায়ের প্রতি তার দায়িত্ব পালনের যে অঙ্গীকারটা রয়েছে সেটাতেই উনি বেশি কমিটেড। এর সাথে অন্য কোনো আবেগী জিনিসগুলোকে না জড়িয়ে বাস্তবতা যদি দেখা যায় সেটাই ভালো, কারণ উনি তো সবচেয়ে ভালো জানবেন, কারণ তার মায়ের সাথে তার
যে আত্মিক সম্পর্কটি রয়েছে, যেটা ওই ফেসবুক স্ট্যাটাসে কিন্তু উনি বারবার উল্লেখ করেছেন সেটা। তো একটা দলের প্রধান, একজন সন্তান, সব কিছু মিলে তার সিদ্ধান্ত নেওয়ার যে অবস্থানটা, সেটাকে যদি আমরা একটু বিবেচনায় রাখি তাহলে হয়তো তার প্রতি এই অবিচারটা সো এই যে দুটো প্রসঙ্গ নিয়ে আমরা কথা বললাম, এই প্রসঙ্গের প্রবেশ করবার আগ মুহূর্তে বাংলাদেশের আলোচনাটা মূলত নির্বাচন কেন্দ্রিক ছিল। আপনি নির্বাচনের প্রসঙ্গটাও এনেছেন এবং নির্বাচন কমিশন থেকে একটা ধারণা দেওয়া হয়েছিল যে আগামী মাসের প্রথম সপ্তাহে নির্বাচনী শিডিউল ঘোষণা করা হবে। আবার দুদিন আগেই প্রধান নির্বাচন কমিশনার বললেন এটা একটু দ্বিতীয় সপ্তাহে হবে। সো নির্বাচনকে কেন্দ্র করে কোনো জটিলতা আপনি দেখেন কিনা এখন পর্যন্ত এই সামগ্রিক পরিস্থিতিতে? বেগম জিয়ার অসুস্থতা, তারেক রহমানের ইস্যু এবং সামগ্রিকভাবে বিভিন্ন জোট কেন্দ্রিক এবং অন্যান্য যে আলোচনা আছে সব মিলিয়ে আপনি আলোচনার সরকারের প্রস্তুতি, নির্বাচন কমিশনের প্রস্তুতি, এমনিতে যে জিনিসগুলো আছে, আমি মোটা থেকে দুটো জিনিস দেখতে চাই। সেটা হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে কিন্তু নির্বাচনটা অনেক আগে হওয়া উচিত নিয়ে কিন্তু প্রথম থেকে কিন্তু একটা দাবি ছিল, এবং সেই দাবির যৌক্তিকতা কিন্তু আমরা এখন সকল ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে সরকারের অর্থনৈতিক কর্মকাণ্ডে তাদের যে সক্ষমতার অভাবটা, একই সাথে কর্মসংস্থানের যে নিম্নগতি এবং বিনিয়োগ এবং যে সমস্ত শিল্পায়নের যে সম্ভাবনা ছিল, যেটা 15 মাসে বলতে গেলে কিছুই হয়নি, সেই সম্ভাবনাগুলো একটা রাজনৈতিক দল বা রাজনৈতিক ক্ষমতায় ছিল না একটা রাজনৈতিক দল, সেটাই কিন্তু মূল কারণ। এটা কিন্তু অর্থনীতিবিদরা সবাই বলছেন যে রাজনীতি যদি সুস্থ না হয় তাহলে অর্থনীতি সুস্থ থাকতে পারে না। সেটাই যদি সত্যি কথা হয় তাহলে এই নির্বাচনটা আগে হলে এই যে জটিলতার কথাগুলো আজকে আমরা বলছি সেগুলো কিন্তু অনেকাংশে আমাদেরকে বলতে হতো না। এখন এই পুরো সময়টা অতিবাহিত হওয়ার ফলে হয়েছে কি, অনেকেই অতি উৎসাহী বা তাদের ভেতরে বলতে যে অ্যাম্বিশন, যেটা উচ্চাকাঙ্ক্ষাটা তীব্র মাত্রায় বেড়েছে, এবং তারা ছলে বলে কৌশলে যে কোনো প্রক্রিয়াতে সে নির্বাচনের বৈতরণীটা তাদের দিকে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতেই পারে, সেটা করছে তারা। সেখানে কিন্তু নীতি নৈতিকতার কোনো বিষয় নেই, ধর্ম সেখানে একটা অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে, এবং সোশ্যাল মিডিয়ার একজনকে কটূক্তি করা এবং তার চরিত্র হনন করা, এবং যে কোনো বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াকে একটা বিশেষ গোষ্ঠীকে বা প্রগতিশীলতার কথা যারা বলেন তাদের বিপক্ষে গিয়ে এমন একটা পরিবেশ তৈরি করা হচ্ছে যেখানে সুস্থ মানুষের পক্ষে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে সত্যি কথা বলা ওটা একটা আতঙ্কের জিনিসের জায়গায় যেন পরিণত হয়, তারা কিন্তু সেই চেষ্টার কাছে আছে। তো এই রকম পরিস্থিতিতে যারা একেবারে পুরো দেশকে একটা কট্টর দক্ষিণপন্থী রাজনীতির জায়গাতে নিতে চায়, সেখানে একটু সতর্কতার প্রয়োজন আছে। এই সতর্কতাটাই কিন্তু হচ্ছে নির্বাচনের ঝুঁকির যে কথাটি আপনি বলতে চাইছিলেন, প্রকারান্তে আমার মনে হয় যে আপনি ইঙ্গিতটা বোধহয় সেই জায়গাতেই ছিল। আমরাই মনে করি যে এটাই একমাত্র চিন্তার বিষয়, যে তাদের উচ্চাভিলাষকে যদি দমন করা না যায় তাহলে তাদের কিন্তু দেখা যাবে যে নির্বাচনের ফলাফল তাদের যেই মুহূর্তে পছন্দ হবে না, তখন এই উচ্চাভিলাষটা কিন্তু একটা প্রকৃতপক্ষে একটা আক্রমণের রূপ নিতে পারে। সেটাও কিন্তু রাজনীতির মাঠে যে দলগুলো রাজনীতিতে আছে তাদের কিন্তু এই প্রস্তুতিটা রাখতে হবে। আমি আসবো আবার আপনার কাছে। ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান অর্থনীতিবিদ হিসেবে, ডক্টর পাভেল খানিকটা অর্থনীতির আলোচনাও টেনে এনেছেন তার কথার প্রেক্ষিতে। এই বিষয়ে আমরা আপনার কাছে পরে শুনবো। তার আগে যে তিনটে প্রসঙ্গ নিয়ে আমি ডক্টর পাভেলের সঙ্গে কথা বলছিলাম, বেগম জিয়ার শারীরিক অসুস্থতা, তারেক রহমানের দেশে ফেরা এবং নির্বাচন, আপনার কাছ থেকে শুনতে চাই। অনেক ধন্যবাদ জিল্লুর, আমাকে এখানে ইনভাইট করার জন্যে, এবং আপনার মাধ্যমে আপনার এই যে সুনামধন্য তৃতীয় মাত্রা আপনার বদৌলতে সারা বাংলাদেশের মানুষ দেখে, সেই সারা বাংলাদেশের অগণিত দর্শককে আমি ধন্যবাদ জানাই। আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে জনাব বেগম খালেদা জিয়ার কার্যক্রম বা তার পার্সোনালিটিকে স্মরণ করি, এবং মহান আল্লাহ তাআলার কাছে আমি ভাই ডক্টর পাভেলের সাথে একমত হয়ে প্রার্থনা করি, আল্লাহ তাকে সুস্থ করে দিন, আল্লাহ তাকে আবার চলার শক্তি দিন, বলার শক্তি দিন, এবং দেশের জন্য কাজ করার শক্তি দিন। আমরা অনেক নেতৃত্ব তো পেয়েছি, খালেদা জিয়া ইজ আমি আমার দৃষ্টিতে একটু এক্সেপশনাল এই সেন্সে, যদি আমি আপনাকে স্ট্যাটিস্টিক্স দিয়ে বলি, খালেদা জিয়া জীবনে কোনো নির্বাচনে হারেন নাই, এমনকি কোনো নির্বাচন দাঁড়াইছেন সে এলাকায় যেতেও পারেন নাই, কিন্তু তিনি নির্বাচনে জিতছেন, আবার বিভিন্ন এলাকার থেকে জিতছেন। এমন না যে একই কনসেন্ট্রেটেড 5টা, না, কোনোবার এই ডিস্ট্রিক্ট তো কোনোবার আর এক ডিস্ট্রিক্ট, কোনোবার আর এক ডিস্ট্রিক্ট তো কোনোবার আর এক ডিস্ট্রিক্ট। তো এটার একটা তার প্রতি আল্লাহর একটা রহম আছে, এবং অত্যন্ত স্বল্পভাষী,
অত্যন্ত স্বল্পভাষী। কোনো দিন আমি তার কাছ থেকে কোনো বাজে কথা আই হ্যাভ নেভার হার্ড। সেই জন্য আমি তার খুব কুইক রিকভারি মহান আল্লাহ তাআলার কাছে কামনা করি। 2 নম্বর, আপনি বললেন নির্বাচন পরিস্থিতি বা জনাব তারেক রহমানের যে দেশে ফেরা। আমি মনে করি যে তারেক রহমান সাহেবের দেশে ফেরা না ফেরা এটার সিদ্ধান্ত তার উপরেই থাক। আমি আপনাদের পত্রপত্রিকায় এবং অনেক টেলিভিশন চ্যানেলে অনেক সাংবাদিকদের আমি দেখি এখন তারা মনে হয় যে ম্যাকিয়াভেলির চাইতেও বড় রাষ্ট্রবিজ্ঞানী, এবং তারা ওই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের জেনারেলদের চাইতেও আইজেনহাওয়ার বা চার্চিল বা এদের চাইতেও বড় যুদ্ধ কৌশল বা কলা কৌশল তারা বলেন টেলিভিশনে। আমি নাম বলতে চাই না, 2-3 জনকে তো আমি এখন আইডেন্টিফাই করেছি। যখনই দেখি যে এটা ওনারা আছেন তো ওটা আমি বন্ধ করে দিই। কারণ হলো সেই লোকই বেশি কথা বলে যার জ্ঞান কম। তারেক জিয়া বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী যদি সুষ্ঠু নির্বাচন হয়। সে আজকে আসবে না, কালকে আসবে না, পরশু আসবে, সেটা তার উপরেই ছেড়ে দিন, তার উপরেই ছেড়ে দিন। কারণ তাকে একটা দেশ চালাতে হবে। তার বাস্তবতা তিনিই ভালো বোঝেন। তার বাস্তবতা তিনিই ভালো বোঝেন। আপনি যদি এখন বলেন যে ট্রাম্প কিছু বুঝতেছে না, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার হেড পরীক্ষা করা লাগবে। ট্রাম্প বুঝতেছে না, ট্রাম্পের ওটাই স্টাইল। অনেকে বলে না হঠাৎ করে ট্রাম্প এই ভুল করছে, অমুক করছে, তমুক করছে। হ্যাঁ, আপনি মোদিকে বলতে পারেন, কারণ মোদিরা কোনো ফিলোসফি নিয়ে চলে না, মোদিদের কোনো দিক নির্দেশনায়। তারা হিন্দু রাষ্ট্র করতে চায়, ওই এক জিনিস নিয়ে আসে। তারা গোবর করোনার সময় গোবর খাইছে, গোমূত্র খাইছে, এখনও খাচ্ছে, ইন্ডিয়ার জনগণকে খাওয়াচ্ছে, এবং তারা সেটা খেতে চায়। তবে আমি জানি না অন্য কোনো কিছু আছে কি না। আমি ষড়যন্ত্র তত্ত্বে যেতে চাই না, এবং ষড়যন্ত্র তত্ত্বের আলোচনাও আমি করতে চাই না। আমি যেটা দেখি যে বাংলাদেশকে যদি আপনি যে অবস্থায় বর্তমানে আছে, এই অবস্থা থেকে যদি আপনি উত্তরণ ঘটাতে না পারেন, বিশেষ করে পলিটিক্যাল স্টেবিলিটি যদি আপনারা আনয়ন করতে না পারেন, দেন আই সি এ ডেঞ্জার ফর বাংলাদেশ। ঠিক আছে? এর আগেও আপনাকে 2-1টা টক শোতে আমি কিন্তু অনেকগুলো কথা আপনাকে এভাবে বলেছি। কারণ হলো উই আর লিভিং ইন এ ভেরি কমপ্লেক্স ওয়ার্ল্ড। এই যে বিগত 3-4 বছর যাবত আমি আপনাকে, বিশেষ করে এই লাস্ট 3-4 ইয়ার্স, আমরা একটা কমপ্লেক্স ওয়ার্ল্ডের ভিতরে বসবাস করতেছি, যেটা 3-4 বছর আগে কিন্তু ছিল না। এখন যেরকম আপনি দেখেন, আজকে ইউক্রেনের যুদ্ধ 4 বছর, প্রায় 4 বছরের কাছে গেল। সমস্ত ওয়ার্ল্ডের সমস্ত অর্থনীতি এ কারণে পিছনের দিকে গেছে। ইউরোপের অর্থনীতি ধ্বংসপ্রায়। তাহলে আপনার পশ্চিমা ওয়ার্ল্ডে যেখানে আপনার পণ্য বিক্রি করেন, আর একটু ধ্বংস হলে আপনার পণ্যও বিক্রি হবে না। কে কিনবে? আচ্ছা, আবার দেখেন ওইখান থেকে যদি আপনি একটু সরেন, ওইখান থেকে একটু সরলে যে মিডল ইস্টের যে অবস্থা ছিল এবং এখনও যা বিরাজ করতেছে, যুদ্ধের অবস্থা, ইরানের সাথে আমেরিকার যুদ্ধ অবস্থা। কালকেই দেখলাম ইসরায়েল আরেকটা অ্যাটাক করার চেষ্টা করছিল ইরানে, দ্যাট হ্যাজ বিন ফয়েলড। এখন যদি হরমুজ আর পারস্য উপসাগর বন্ধ হয়, আপনার দেশের কলকারখানা বন্ধ হয়ে যাবে। ইউ ক্যান ডু এনিথিং, কিছুই করতে পারবেন না আপনি। আপনার তেল বন্ধ হয়ে যাবে, তার মানে আপনি বন্ধ। গ্যাস বন্ধ হয়ে যাবে, মানে বাংলাদেশ বন্ধ। ঠিক আছে? আমরা দেখেন আমাদের পাশের দেশ ইন্ডিয়া এবং চায়না, আপনি কালকে নিউজ যদি ফলো করেন তাহলে দেখবেন চায়না অরুণাচলের নাম পাল্টে দিছে, এবং একজন ভদ্রমহিলা কোন এয়ারলাইন্সে উঠতে চাচ্ছিল, তার ঠিকানা পাসপোর্টে লেখছে হলো কি অরুণাচল, ইন্ডিয়া। তাকে অফলোড করে দিছে। 18 ঘন্টা তাকে ইটালিতেই বসায় রাখছে।
নো ইউ ক্যানট ফ্লাই। ঠিক আছে, এবং আমি যেটা শুনলাম সেটা হলো অনেক এলাকা অলরেডি নাম টাম পাল্টায়া আপনার ফ্ল্যাগ ফ্ল্যাগ গাইরা বাড়িঘর বানায় অরুণাচলে, এটা অলরেডি শুরু হয়ে গেছে। ঠিক আছে, সো আপনার গলার কাছে কিন্তু আপনি পত্র পত্রিকায় দেখেন এবং টেলিভিশনে আমি বললাম যে অনেক আমাদের বিজ্ঞ আলোচক আছে, তারাও মাঝে মাঝে বলেন যে চিকেন নেক দিয়ে ইন্ডিয়ান মিডিয়া বলে একটা পৃথিবীর সবচাইতে রাবিশ একটা মিডিয়া হলো আমাদের ইন্ডিয়ান মিডিয়া। আপনি যদি সব মিথ্যা কথা শুনতে চান বা 99% মিথ্যা কথা শুনতে চান তাহলে ইন্ডিয়ার যে কোনো মিডিয়া খুলবেন, মেইন মিডিয়া, তারা শতকরা 90টা মিথ্যা কথা বলে। ওই রংপুর তারা নিয়ে নেবে চিকেন নেক দিয়ে। আবার আর এক দল আছে যে পাকিস্তানের সাথে বন্ধুত্ব হয়া আর্মি হয়া লালমনিরহাট দিয়ে চায়নার সাথে মিলে আমরা কি চিকেন নেক নিয়ে নেব। ঠিক আছে কি না বলেন? তো আমরা এইরকম একটা ওয়ার্ল্ডে বসবাস করতেছি। আমাদের মতো ছোট দেশ যারা অ্যাকচুয়ালি, আমি এর আগেও আপনাকে বলেছি, আপনি বলতে পারেন আপনি স্বাধীন, তাতে কিছু আসে যায় না, কারণ বাংলা ভাষার স্বাধীনতার একটা মানে আছে, আপনারও মুখ আছে, লেখাপড়াও শিখছেন, কাজে স্বাধীন আপনি বলতেই পারেন। বাট আমাদের মতো ছোট দেশের প্র্যাকটিক্যালি কোনো স্বাধীনতা নেই। ইউ ক্যানট গো বিয়ন্ড IMF, ইউ ক্যানট গো বিয়ন্ড ওয়ার্ল্ড ব্যাংক, ইউ ক্যানট গো বিয়ন্ড USA, ইউ ক্যানট গো বিয়ন্ড চায়না। ইদানিংকালে আবার যুক্ত হয়েছে, আমাদের মিডিয়া এটাকে যুক্ত করেছে, ইউ ক্যানট গো বিয়ন্ড ইন্ডিয়া। You see? So in this complex situation, আমি যেটা মনে করি বাংলাদেশের রাজনীতিবিদদের, যেটা আমি ভিতরে দেখতে পাচ্ছি, আমি করি গুড সেন্স শুড প্রিভেইল। আমি আগেও আপনাকে বলেছিলাম যে সমঝোতা ছাড়া বাংলাদেশের রাজনীতিতে উত্তরণের আর কোনো পথ নেই। সমঝোতার মাধ্যমেই আমাদের উত্তরণ করতে হবে। আর আমরা যেহেতু ডেমোক্রেসির এই ধারাকে, ব্রিটিশ স্টাইল ডেমোক্রেসির এই ধারাকে আমরা গ্রহণ করেছি, আমরা তো চাইনিজ স্টাইল ডেমোক্রেসিকে আমরা গ্রহণ করি নাই, আমরা পশ্চিমা ধাঁচের ডেমোক্রেসি গ্রহণ করেছি। যদিও না, আমাদের এটা ওয়েস্টার্ন টাইপও না, ওয়েস্টমিনস্টার টাইপ আমরা বলি, ওয়েস্টমিনস্টার টাইপও না, কিন্তু ওই লাইনে আর কি। ওয়েস্টমিনস্টার যদি ধরেন নদী হয় তাহলে আমরা হলাম ধরেন খাল। কারণ হলো আমাদের ইউনিটারি গভর্নমেন্ট, যেটা পৃথিবীর কোনো দেশে আছে কিনা আই রিয়েলি ডোন্ট নো। পাকিস্তানের মতো একেবারে খারাপ দেশ, সেখানেও দুই স্তর বিশিষ্ট, আবার প্রভিন্সিয়াল গভর্নর আছে, ফেডারেল স্ট্রাকচারও আছে। ওটা তো একটা রোগ স্টেট, ওখানে তো গণতন্ত্র, ওখানে ভোট আছে, গণতন্ত্র নাই। আপনাকে কিন্তু এই জিনিসগুলো বুঝতে হবে। ভোট ইজ নট গণতন্ত্র যদি ভোট সুষ্ঠু না হয়। ভোট কিন্তু গণতন্ত্র না, এটা গণতন্ত্রের পূর্ব শর্তও না, এটা গণতন্ত্রের একটা অনুষঙ্গ। আচ্ছা, আপনার এই পরিস্থিতি আপনাকে বাংলাদেশকে উত্তরণ ঘটাতে হলে আপনাকে সমঝোতার লাইনে যেতেই হবে। তবে এই যে আমাদের আলিরিয়াদের মতো সমঝোতা না, যে বছরের পর বছর আমি 7 মাস 8 মাস কথা কয়ে গেলাম আর শেষে যা পর্বতের মুশিক প্রসব করলাম। এখনো পর্যন্ত আপনারা সমঝোতা যেটা করছেন সেটাতে গিয়ে আপনারা যেটা কি গণভোট নেবেন, সেখানে এখনো আপনারা একমত না, এরকম না। যে আমি আসছি আপনার কাছে এই জায়গায় ডক্টর পাভেল, একটু আপনার কাছ থেকে শুনতে চাই। এই যে মনে হয় যে রিফর্ম, রিকনস্ট্রাকশন, আপনাদের 31 দফা সব মিলিয়ে, জি, এবং ভূরাজনৈতিক বাস্তবতা যেটা ডক্টর মুজিব যথেষ্ট ভালোভাবে উপস্থাপন করলেন। অনেক সময় মনে হয় যে আমাদের পলিটিক্যাল পার্টিগুলো বা লিডারশিপের এই জায়গায় আন্ডারস্ট্যান্ডিং এর একটা বড় গ্যাপ, অথবা তারা এটা বুঝতেই প্রয়োজনই মনে করেন না, তারা মনে করেন হ্যাঁ, আমি মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় আমরা আছি। আমার মনে হয় যে এই জায়গাটাকে গুরুত্ব দিয়ে বোধহয় প্রথম কথাটা বলা দরকার। আর ওই ঐক্যমত্য কিংবা সংস্কারের কথাটাতে আমি কম আসি এবং ওটাতে গুরুত্ব একটু কমই দেবো, কারণ এটা নিয়ে অনেক আলোচনা আমরা করেছি। রাজনৈতিক স্থিতিশীলতার কথা বলছিলেন। বাংলাদেশের বর্তমানে টিকে থাকার জন্য এর কোনো বিকল্প নেই। আমরা যদি কেউ বলি যে রাজনীতির, সুস্থ রাজনীতির ক্ষেত্রে একটা শক্তিশালী বিরোধী দল, শক্তিশালী বিরোধী দল বলতে আমরা আসলে কি বুঝি, সেটা কিন্তু একটা বিরাট বড় প্রশ্ন। শক্তিশালী বিরোধী দল মানে কি মাঠে শক্তি প্রদর্শন যে বিরোধী দল করতে পারে সেইটাই কি শক্তিশালী বিরোধী দল? আমাদের ভেতরে যদি এই ধারণাটা প্রতিষ্ঠিত হয়,
তাহলে আগামী দিনে কিন্তু রাজনৈতিক স্থিতিশীলতা কিন্তু আমরা পাবো না, ওটা সোনার পাথরবাটি হয়ে থাকবে। রাজনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে যদি সত্যিকার অর্থে আমরা শক্তিশালী বিরোধী দল চাই, তাহলে সেই শক্তিশালী বিরোধী দলকে জনকল্যাণমূলক কথা বলে সংসদে সেটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টার মধ্যে দিয়ে করতে হবে। যদি কেউ মনে করে যে আমি উচ্চাভিলাষের জায়গাতে আমি রাষ্ট্র পরিচালনা বা ক্ষমতায় যেতে পারলাম না, ফলে প্রথম দিন থেকে হরতাল করব, অবরোধ করব, কলকারখানা বন্ধ করে দিব, দিয়ে সরকারকে বিব্রত করে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করব, অর্থনীতিকে ধ্বংস করব এবং সরকারকে নামতে বাধ্য করবো, এরকম চেষ্টায় যদি থাকি আমরা, তাহলে আলটিমেটলি হবে কি যে নিজের নাক কেটে যাত্রা ভঙ্গ করার ছাড়া অন্য কিছুই হবে না, ক্ষতি দেশের হবে। সেজন্য রাজনৈতিক নেতৃত্বের শীর্ষে যারা আছেন তাদের কিন্তু এই শুভবুদ্ধিটা তাদের ভেতরে থাকতে হবে যে বাংলাদেশ একটা চ্যালেঞ্জের মুখোমুখি হবে আগামী 2026 সালে। সেই চ্যালেঞ্জের মূল চ্যালেঞ্জটি কিন্তু হচ্ছে অর্থনীতির চ্যালেঞ্জ। এবং বাংলাদেশ আবার এলডিসি গ্রাজুয়েশন, হ্যাঁ, এবং এলডিসি গ্রাজুয়েশনটাও আমার মনে হয় যে যেটা এই নকল করে পাশ করে গ্রাজুয়েশনটা নিলাম কিনা আমরা, সেই প্রশ্ন তো আছে। যেটা উনি বলছিলেন যে আমরা সেই আলোচনাতে ছিলাম যে জিডিপি যেগুলো বলি আমরা, যে এটা আসলে সত্যিকারের কতটা, এবং পার ক্যাপিটা ইনকামের যে তথ্যটি আমরা দিই সেটা কতটুকু বাস্তবসম্মত, সেই প্রশ্ন নিয়ে কিন্তু আমাদের দলের পক্ষ থেকে এটা বলাও হয়েছে। কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের বলেওছেন এটা, যে আমরা খুবই বেশি প্রিম্যাচিওর এলডিসি গ্রাজুয়েশনের চেষ্টার মধ্যে গেছি কিনা। এবং এই রাজনৈতিক স্থিতিশীলতার কথা যদি আবার ফিরে আসি, সেই আহ্বান কিন্তু আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে যে যারা আমরা সবাই এই স্বৈরাচার বিরোধী রাজনীতির মাঠে ছিলাম, তাদের ভিতরে আপনি আদর্শিক তত্ত্বগত পার্থক্য, মতাদর্শগত ডিবেট আপনি করুন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু দেশ গড়ার ক্ষেত্রে দুটি পক্ষকেই, যারা সরকারি বা বিরোধী যে পক্ষই হোক না কেন, তাদের ভেতরে একটা সমঝোতার অবস্থান যদি না থাকে, তাহলে স্থিতিশীলতার ক্ষেত্রে আমরা কিন্তু একটা শুধুমাত্র খুঁজবার আক্ষেপ নিয়ে থাকবো, এটা কিন্তু প্রকৃতপক্ষে খুঁজে পাওয়া যাবে না। এটা বারবার এটা বলা দরকার এই কারণে যে এটি কিন্তু খুব বেশি উচ্চাভিলাষের জায়গায় গেলে তখন কিন্তু আশাভঙ্গের যে কষ্টটা, সেটা কিন্তু ক্রোধ, ক্ষোভ, আক্ষেপ এগুলোর মধ্যে দিয়ে এমনভাবে প্রকাশিত হয়, তখন ওই জায়গায় মানুষ কিন্তু আর ঠিকভাবে সঠিকভাবে ঠান্ডা মাথায় চিন্তা করে কাজগুলো করতে পারে না। সেই জন্য যে আমার সক্ষমতা কতটুকু, সেটি যেন আমার প্রাপ্তির জায়গার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। আমার সক্ষমতা বা আমার মাঠের ভোটের যে ইকুয়েশন, যেটা অতীতের হিসাব নিকাশ অনুযায়ী আমার কতটুকু প্রাপ্তি হতে পারে, অঙ্কটা সেখানে থাকলেই বোধহয় সবার জন্য ভালো হবে। এটা আমি অন্তত মনে করি যে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য এই অংশের কোনো অপরিহার্যতা আমরা কেউ বোধহয় অস্বীকার করতে পারবো না। আর উনি একটা শব্দ উচ্চারণ করেছিলেন যে গুড সেন্স শুড প্রিভেল। আসলে আমার কথাটা ঘুরে ফিরে কিন্তু ওখানে যাচ্ছে যে গুড সেন্স যদি না থাকে, আমি যদি মনে করি যে লঙ্কাকাণ্ড করার জন্য আমি সেই বানরের লেজে আগুন লাগিয়ে দেব, তাহলে কিন্তু আমরা সত্যিকার অর্থে গুড সেন্স প্রিভেল এই শব্দটিকেও খুঁজে পাবো না। রাজনৈতিক স্থিতিশীলতার দিকে আমাদের যে অন্বেষণ, সেই অন্বেষণটা আমাদের দুরাশার কাছেই থাকবে। আর এই ঐক্যমত্য কমিশন বা আমাদের সংস্কার নিয়ে যে কথাটা, দেখুন সংস্কারের কথাটা এত বেশি হয়েছে যে সংস্কার শব্দটি শুনলে এই মানুষ মনে করে যেখান থেকে সরে যাওয়ার দরকার, এবার সংস্কারের মধ্যে ঢুকছে। আবার আমি আপনার শ্রোতাদের, দর্শক শ্রোতাদের বলছি যে আমি সংস্কার নিয়ে বেশি কথা বলবো না। এটা বলি এইরকম যে এই যেটাই করি না কেন, আমরা তো সবাই বলছি সংসদে এটার চূড়ান্ত ফয়সালা হবে, ওনারা তো নিজেরা বলছেন সেটা। এখন সেটাই যদি করি, তাহলে সংসদের হাত পা বেঁধে দিয়ে সংস্কারের বোঝাটা তাদের উপর চাপিয়ে দিলে, তাহলে যারা জনপ্রতিনিধি হিসেবে যখন সংসদে যাবেন তাদের কথা মূল্যহীন হবে। আর আমরা 60-65টা রাজনৈতিক দল একটা ঘরের ভিতরে বসে থেকে একটা কাগজের মধ্যে কিছু কথা লিখে দিলাম, সেটাই বেশি গুরুত্ব বহন করবে। এটা কিন্তু সত্যিকার অর্থে গণতন্ত্রের প্রতিফলন নয়। আর আমার কাছে যেটা মনে হয় যে গণভোটের ব্যাপারটা জনগণকে একটা ধন্দে ফেলার মতন জায়গাতে আমরা বোধহয় নিয়ে গেলাম। আগে যে কথাটি ছিল সেটা থাকলে স্পষ্ট হতো যে আমরা বলবো যে ওই ঐক্যমত্য কমিশনে যে যে রাজনৈতিক দল তাদের নোট অফ ডিসেন্টে যে কথাগুলো লিখেছেন সেটি সহ এই গণভোট এটিকে অনুমোদন করলো। তারা যদি সংখ্যাগরিষ্ঠতা পান তাহলে তাদের নোট অফ ডিসেন্টগুলোকে তারা কার্যকর করবেন, যদি না পান তো করবেন না। তো ব্যাপারটা তো খুব সিম্পলিফাইড করতে পারতাম। আমি ওখানে কিছু ইস্যু 4টা পয়েন্ট আমি দিলাম, 4টা সবগুলোতে আমি একমত যদি না হয়, তাহলে আমার ওখানে আংশিক হ্যাঁ বা আংশিক না বলার সুযোগ যদি আপনি না রাখেন, তাহলে তো এটাকে আমার জনমতের প্রতিফলন তো আমি বলবো না। তো সেই জন্য আমার মনে হয় যে এই ঐক্যমত্যের জায়গাতে আমরা অনেক বেশি সময় নষ্ট করে ফেলেছি। এই চাইতে যদি আমরা মানুষের দৈনন্দিন সমস্যাগুলো যেটা আছে, যেমন স্বাস্থ্যের কথা যেখানে কোনো ভিন্ন মত নেই, শিক্ষার বিষয় যেখানে কোনো ভিন্ন মত ছিল না,
আমরা যদি এরকম করতে পারতাম যে আমাদের হাসপাতালে মেঝেতে শুয়ে থাকা রোগীকে যদি আমরা বিছানায় তুলতে পারতাম, আমরা যদি শিক্ষার ক্ষেত্রে আমাদের যে অভিভাবকদের একটা দুশ্চিন্তা রয়েছে যে তার সন্তানরা প্রকৃত শিক্ষাটি পাচ্ছে কিনা, সৃজনশীল আর একমুখী যে চক্রের ভেতরে পড়ে গিয়ে আমরা আগামীর জন্য একটা দুর্বল প্রজন্ম তৈরি করেছিলাম, সেখান থেকে উত্তরণের কোনো ব্যবস্থা তারা করছেন কিনা, এই সবগুলো কাজে যদি তারা একটু এগিয়ে থাকতেন না, তাহলে নির্বাচিত সরকার কিন্তু একটা খুব চমৎকার একটা লঞ্চিং গ্রাউন্ড পেত, তারা টেক অফ করার জন্য তারা এমন একটা ব্যাকগ্রাউন্ড পেত। এখন তাদেরকে কিন্তু একেবারে ABCD থেকে ক খ থেকে যদি শুরু করতে হয়, তাদের প্রস্তুতির জন্য দেখা যাবে যে অনেকটা সময় চলে যাবে, সেখান থেকে কিন্তু বাস্তবে আমাদের প্রাপ্তিটা কিন্তু আমরা পাবো না। সেজন্য এই সময়টা নষ্ট হয়েছে। এই সময়টা এত বড় একটা সক্ষম অন্তর্বর্তী সরকার, যাদের ভিতরে আমরা তাদেরকে দেখেছি যখন তারা সরকারে ছিলেন না, তখন তারা স্বস্বক্ষেত্রে এত বেশি উজ্জ্বল ছিলেন, সেই ব্যক্তিগুলো ঠিক দায়িত্ব পেয়ে এত নিষ্প্রভ হয়ে গেলেন, এটা মানুষকে কিন্তু খুব বেশি মানে বলবো কি স্বস্তি দেয়নি। তারা শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতির এই সংস্কারের যে জায়গাটা আছে, বিশিষ্ট অর্থনীতিবিদ তিনি আমাদের এই সরকারের প্রধান, তাদের কাছে প্রত্যাশা আমাদের বোধহয় আরও একটু বেশি ছিল আর কি। ডক্টর আমান আপনি বলবেন, এবং আমি একই সঙ্গে ওনার কথার প্রেক্ষিতে যেটা বলবেন তো অবশ্যই বলবেন। আমি একটু বুঝতে চাই আপনার কাছে একজন ইকোনমিস্ট হিসেবে যে সামনের দিনগুলোতে আগামী বিশেষ করে 2026-এ বাংলাদেশের সামনে আপনি কি কি ধরনের চ্যালেঞ্জ দেখেন যদি নির্বাচন হয়? 26-এর চ্যালেঞ্জ অনেক ইফস অ্যান্ড বাট আছে, ফেব্রুয়ারিতে হবে কিনা, হলেও সেটা যদি হয় তো হলে নতুন একটা সরকার আসবে, বিএনপি আশা করছে বড় দল হিসেবে একটা পারসেপশন আছে যে তারাই হয়তো যাবে কি যাবে না সেটা পরের বিষয়, কিন্তু যারাই ক্ষমতা যায়, ইভেন বিএনপি যদি ক্ষমতা যায়, বিএনপির ইকোনমিক প্রোগ্রাম আপনি কি দেখেন বা তাদের প্রস্তুতি কি দেখেন? আর আপনার দিক থেকে আপনি এমনি জিও পলিটিক্সটা ব্যাখ্যা করেছেন এর আগে, এবং জিও পলিটিক্সের সঙ্গে জিও ইকোনমিক্সও একই সঙ্গে যুক্ত, একটা আরেকটার সঙ্গে সম্পর্কিত, সো আপনার কাছ থেকে শুনতে চাই আমি। আচ্ছা, আমি দুটো বিষয়ই বলবো। আগে প্রথমে যেটা আপনারা বললেন, একটা গণতান্ত্রিক ব্যবস্থা বা স্থিতিশীলতা, রাজনৈতিক স্থিতিশীলতার কথা, আমি ফরচুনেটলি আর আনফরচুনেটলি বেশিরভাগ সময়ই আপনাদের এই টকশোগুলো দেখি সব। আমি খুব কম লোককেই ফান্ডামেন্টাল কথা বলতে দেখেছি। সেটা হলো যে একটা বিল্ডিংয়ের যদি ভিত না থাকে, সে বিল্ডিং তো ভাঙবেই। আর যদি ভিত থাকে, তাহলে ভালো ভিত থাকে, তাহলে ভূমিকম্প 6 পর্যন্ত বা 7 পর্যন্ত আসলেও ওর দেওয়াল টেওয়াল 2-1টা ভেঙে যেতে পারে, কিন্তু ছাদ সহ ধসে পড়বে না। সো ফাউন্ডেশন ইজ ইম্পর্টেন্ট। গণতন্ত্রের ফাউন্ডেশন কি? গণতন্ত্রের ফাউন্ডেশন কি ভোট? শুধু ভোট? নো, গণতন্ত্রের ফাউন্ডেশন ভোট না। গণতন্ত্র অনেক দেশ আছে, যেমন ধরেন চাইনিজ টাইপ গণতন্ত্র, চায়না ওটাকে গণতন্ত্র বলে। ইজ দেয়ার এ ভোট রিয়েলি আমাদের দেশের মতো? নো। কিন্তু তাই বলে কি জবাবদিহিতা নাই? আছে। নাই? আছে। তাহলে কি? তাহলে ওটা কম্পালসারি সাবজেক্ট না, ওটা হলো অপশনাল সাবজেক্ট। ওটা হলো আমার গায়ে কোট দেওয়া, টাই দেওয়ার মতন, ওটা প্যান্ট পরার মতো না। প্যান্ট থাকলে টাই কোট সবই মানায়, আর আপনার টাই কোট আছে, প্যান্ট নাই, তাহলে কিছুই মানায় না। ফার্স্ট অফ অল, গণতন্ত্রের পূর্ব শর্ত হচ্ছে আইনের শাসন। যে দেশে আইনের শাসন নাই, সে দেশে গণতন্ত্র, ওই ভোট নাম কবস্তে থাকলেও গণতন্ত্র নাই। তারপরে কি? ন্যায় বিচার, অর্থাৎ আদালতের সক্ষমতা, নিরপেক্ষতা, প্রশাসনের নিরপেক্ষতা, ব্যুরোক্রেসির নিরপেক্ষতা। আমাদের দেশে এখন ব্যুরোক্রেসি হয় আমার, নয় আপনার অথবা উনার। এই জন্যে এত ডিসিএসপি বদলের জন্য এত সব রাজনৈতিক দল যে উঠে পড়ে লাগছে। এটার কারণটা কি? এটার কারণ হলো লটারির মাধ্যমে হচ্ছে না, লটারির মাধ্যমে হচ্ছে যাতে নিরপেক্ষ হয়। অমুক ডিসি গেল, সে যাতে না হয়, আর একজন যাতে হয়, তোমার পছন্দের জন্য না হয়, আমার পছন্দ। হোয়াট ডাজ ইট মিন? দ্যাট মিনস ব্যুরোক্রেসি নিরপেক্ষ নয়। আর ব্যুরোক্রেসি যদি নিরপেক্ষ না থাকে, তাহলে গণতন্ত্রের গাছ কখনো বড় হতে পারে না। তা ছাগলে মুড়ে খায়। কোন ছাগলে মুড়ে খায়? আপনার বাড়ির ছাগলে মুড়ে খায়। এবং এটার নাম বলে বিভিন্ন দেশে বিভিন্ন, কোনো জায়গায় বলে সামরিক বাহিনী, কোনো জায়গায় বলে আধা সামরিক বাহিনী। গণতন্ত্র খায় কেটা একটা দেশে? ব্যুরোক্রেসি আর এই সামরিক বাহিনী।
আপনি দেখেন পৃথিবীর ইতিহাসে শুরু থেকে আজ পর্যন্ত দেখবেন, আর যেখানে গণতন্ত্র, ন্যায় বিচার, আইনের শাসন, আদালত এবং জবাবদিহিতা রয়েছে, এই ইনস্টিটিউশনগুলো রয়েছে। আপনার এই নির্বাচন ব্যবস্থার উপরে যে ভাই তো হলো একটা রাজনৈতিক দলের মিডিয়া সেলের নেতা, কয়টা লোকের নির্বাচন কমিশনের উপরে বিশ্বাস আছে? কয়টা লোকের? আজকে ইন্ডিয়ার মতো দেশেও কিন্তু নেই, আপনি নিশ্চয়ই খবর রাখেন। ইন্ডিয়াও পাল্টাইছে আমাদের মতন। ওদের নির্বাচন কমিশনে আগে ছিল 3 জন মিলে নির্বাচন কমিশন ঠিক করবে, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস আর বিরোধী দলের নেতা, 3 জন একমত হয়ে করবে। আমি যেহেতু 2/3 মেজরিটি আমি কোয়ালিশন করে পাই গেছি, আমি ওখান থেকে প্রথমেই বাদ দিয়ে দিলাম সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে। তো তাহলে এখন কি 3 জনই আছে, প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা, আর একজন হলো প্রধানমন্ত্রীর মনোনীত। তো উনি কার মনোনয়ন করবে? যার ফলে ইন্ডিয়ার লাস্ট 2 ইয়ার্স 3 ইয়ার্সের লাস্ট যে ইলেকশনগুলো একটাও গ্রহণযোগ্য না, সবগুলো নিয়ে মামলা আছে না নাই ভাই? এখনও তাদেরকে সিইসির বিরুদ্ধে মামলা চলতেছে না নাই? এবং ভোটার লিস্ট ফ্রড হইতেছে। কাজেই আমি আপনাকে বলবো যে এই ফাউন্ডেশনগুলো যদি উইক থাকে, আর নির্বাচন ব্যবস্থা কখনো সুষ্ঠু হতে পারে না। আপনি ধরে পারিয়ে হয়তো কিছু জায়গায় করবেন, সব জায়গায় পারবেন না। কারণ আইন শৃঙ্খলা বাহিনী যদি নিরপেক্ষ না হয়, তাহলে ভোট কি করে নিরপেক্ষ হয় ভাই? ভাই বলতে পারবে? একজন না একজন প্রশ্ন তুলবে, অমুক ডিসি খারাপ, অমুক এসপি খারাপ, অমুক জায়গায় রাত্রে ভোট কাটছে, অমুক জায়গায় দিনের ভোট কাটছে, অর্থাৎ আপনার আস্থা নেই। নির্বাচন কমিশনের অবস্থা দেখেন, আমি সারপ্রাইজড। ভোট করবেন আপনারা ফেব্রুয়ারিতে, ডিক্লেয়ার্ড ওয়েতে। হোয়াট ইজ দি অ্যাক্টিভিটিস অফ নির্বাচন কমিশন? হাউ তারা দেশের মানুষকে কিভাবে আশ্বস্ত করছে যে উই উইল গো ফর এ ফ্রি ফেয়ার, একদম সুন্দর ইলেকশনের। ওর কোনো গতিবিধি দেখছেন? তারা শেরে বাংলা নগরে বসে মাঝে মাঝে 2-1টা পেপারে স্টেটমেন্ট দিচ্ছে। There is no movement, there is no seminar, there is no symposium. প্রত্যেকটা ডিস্ট্রিক্ট বা উপজেলা লেভেলে যারা সমস্ত পার্টির লোককে ডেকে আশ্বস্ত করবে যে নির্বাচন উইল বি ফ্রি অ্যান্ড ফেয়ার, আমার মনে হয় ওরাও বিশ্বাস করতেছে না নির্বাচন উইল বি ফ্রি অ্যান্ড ফেয়ার, এবং তারা নির্বাচন করতে পারবে কিনা। অ্যাক্টিভিটিতে বলতেছে, আমি কাদের দোষারোপ করার জন্য বলতেছি না। তো সুতরাং এই নির্বাচন কমিশনের উপরে পিপুলের এবং পলিটিক্যাল পার্টিগুলোর প্রত্যেকের আস্থা থাকতে হবে। এভরিবডি উইল বি স্যাটিসফাইড যে না, ন্যায় বিচার পাবো। কোনো অন্যায় হলেই, কোনো জায়গায় কোনো তথ্য যদি দেওয়া যায়, সাথে সাথে আমরা অ্যাকশন পাবো। এই কনফিডেন্স যখন পলিটিক্যাল পার্টি, বিশেষ করে মেজর, আমি মাইনরের কথা বাদ দিলাম, মেজর পলিটিক্যাল পার্টি যখন আসবে, তখন বুঝবেন যে এই দেশে নির্বাচন হচ্ছে, দ্যাটস এ ডেমোক্রেটিক ইলেকশন হচ্ছে। এখন আপনাকে অন্য জায়গায় যাই। ভাই একটা কথা, খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন, যে কোনো জিনিস ভেঙে গেলে তৈরি করতে প্রস্তুতির সময় লাগে। ভাই প্রস্তুতির সময় তো এই 1.5 বছর খাইলেন, 1.5 বছর খাইলেন, আর কতদিন? একটা পরীক্ষার প্রস্তুতির জন্যও তো 1 বছরের বেশি লাগে না, লাইফ অ্যান্ড ডেথের পরীক্ষা। আর আপনি একটা দেশের শাসনতন্ত্রে কি পরিবর্তন করবেন আর অর্থনৈতিক কি নীতিমালা নেবেন, এইটা তৈরি করতে 1 বছর 1.5 বছরে যদি না হয়, আরও 1.5-2 বছর যদি আপনার কেটে যায়, তাহলে বুঝতে হবে হয় আপনার জ্ঞানের অভাব, নয় আপনার অভাব, অভিজ্ঞতার অভাব, আর না হলে আপনার কাছে দক্ষ জনশক্তি নেই। তাহলে আমাদের এই দক্ষ জনশক্তিকে খুঁজে বার করতে হবে। কারণ অর্থনৈতিক নীতিমালা কিন্তু কোনো দলের একার না, দেশের নীতিমালা হচ্ছে দেশের, এবং রাজনৈতিক নীতিমালাও কিন্তু কোনো দলের একার না, জনগণের। তো সুতরাং এইটার জন্য আমার দৃষ্টিভঙ্গি কি, অর্থনীতির জন্য আমার দৃষ্টিভঙ্গি কি, এটা আগের থেকে পরিষ্কার থাকতে হবে। পরিষ্কার, যাদের পরিষ্কার নাই তারা তো ওই গোলমাল করতেই থাকবে, এটা ধরবে ওটা খুঁজবে, এটা ধরবে ওটা খুঁজবে। এখন যেটা অবস্থা হয়েছে ভাই, আর একটা কথা সঠিক বলেছেন আমার কাছে মনে হয়, সেটা হলো 26-এ গিয়ে যখন নির্বাচন হয়ে গেল, আপনি কোনটার আগে কোনটা ধরবেন
এই নিয়ে কিন্তু আমি মনে করি না যে কোনো পলিটিক্যাল পার্টির কোনো প্রস্তুতি আছে। এভরিবডি এখন আছে শুধু কি করে আমি গদি দখল করব। ওই ভাই যেটা বললো যে রাজনৈতিক কি বললেন ওটাকে, কন্ট্রোল বা রাজনৈতিক ফাটাফাটি বা রাজনৈতিক ক্ষমতা দখল বলছেন, রাজনৈতিক ক্ষমতা দখল উইদাউট বেসিক ওয়ার্ক অ্যান্ড ফাউন্ডেশন ইজ অলসো এ ডিজাস্টার। পাকিস্তানে দেখেন না রাজনৈতিক ক্ষমতা দখল করে কী হচ্ছে, 2 দিন ধরে শুনতেছেন তো, দেখতেছেন তো, এই 1 বছর 1.5 বছর যাবৎ দ্যাট কান্ট্রি ওয়েন্ট টু ডগস, একদম ডগসের কাছে চলে গেছে। সুতরাং রাজনৈতিক ক্ষমতা দখল বড় কথা না, রাজনৈতিক ক্ষমতা দরকার, কারণ রাজনীতি আপনার একটা ভালো নীতি যদি চালু করতে চান তাহলে রাজনৈতিক ক্ষমতা অবশ্যই দরকার। আমি যেটা ভাইকে বলবো আপনার মাধ্যমে সেটা হলো, আমরা দিল্লুর যেটা ধারণা করে বলল, আমি সেটা কথার সাথে একসুরে হয়েই বলছি ভাই, আমরা সবাই ধারণা করি যে বিএনপি একটা যেহেতু আওয়ামী লীগ নির্বাচন করতে পারছে বলে আমার মনে হয় না, আবার পারলেও তাদের উঠে দাঁড়াতেও তো সময় লাগবে, তো বিএনপি মোটামুটি আমরা বিশ্বাস করি যে পাওয়ারে যাবে। আপনার দলিলপত্র কিন্তু এখন থেকেই রেডি হওয়া লাগবে। আমি কিন্তু আপনাদের কোনো মুখপাত্রকে কোনো পাত্র বা পেপার তৈরি করা ডিটেলস আমি দেখিনি। আপনারা 26-এ ইনভেস্টমেন্ট কী করে বাড়াবেন, আপনারা কার সাথে বন্ধুত্ব করবেন, আমেরিকা না চায়না, আপনার টাকা কোথায় পাবেন, ফরেন কারেন্সি কোথায় পাবেন, আপনার এক্সপোর্ট ডেস্টিনেশন হলো ইউরোপ আর আমেরিকা। আপনাকে মাথায় রাখতে হবে ওটা কিন্তু ইন্ডিয়ার মতো 40% 50% কিন্তু ধরে দিতে পারে ট্যাক্স, যদি আপনি চায়নার দিকে বেশি যান। আবার চায়নার দিকে যদি আপনি না যান তাহলে আপনার যে ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে এই যে এক্সপোর্টের যে রসদ সেটা কই পাবেন, কে দেবে আপনাকে? ইন্ডিয়া তো কোথায় বন্ধ করে, একমাত্র চায়নাই বন্ধ করে না, কোথায় পাবেন? হোয়াট ইজ ইউর প্ল্যান? আপনার দেশবাসীকে বলেন, এবং বলার সময় এসে গেছে, ফেব্রুয়ারি বেশি দূরে না, 2 মাস পরে। ডক্টর পাভেল, আচ্ছা, আমার মনে হয় যে অনেকগুলো প্রাসঙ্গিক জিনিসই উনি এনেছেন। আমি বোধহয় মানে শেষেরটা যেহেতু ফ্রেশ আছে ওটা থেকে যাই, পরে বাকিগুলোতে হয়তো একটু রেসপন্ড করার সুযোগ পাবো। সেটা হলো যে উনি বলছেন যে আমাদের অর্থনৈতিক বা কর্মসংস্থান কিংবা বিনিয়োগের জায়গায় প্রস্তুতি আসলে কতটুকু রয়েছে। এটা ঠিক যে একটা রাজনৈতিক দল যিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নেই তার পক্ষে কিন্তু যে মেশিনারিগুলো সেখান থেকে কিন্তু তার কিন্তু বলতে গেলে নীতিমালা পর্যায়ে থাকতে হয়, কারণ এক্সিকিউশন করার ব্যাপারটা তো একটা সিস্টেমের মধ্যে দিয়ে হয়, একটা বিরোধী রাজনৈতিক দলের কাছে তো সেটা থাকে না। তবে আমি আপনাকে যেটা আশ্বস্ত করতে চাই যে বিএনপি কিন্তু তার ম্যানিফেস্টোতে গতানুগতিক শুধুমাত্র প্রতিশ্রুতির ম্যানিফেস্টো এবার করবে না, কারণ আমরা হয়তো প্রকাশ আপনি মনে করছেন যে করা হয়েছে কিনা, প্রত্যেকটা ইস্যুতে কিন্তু একটা সুস্পষ্ট নীতিমালা কিন্তু আমাদের দলের পক্ষ থেকে তৈরি করা হয়েছে, অলমোস্ট সবগুলো ডকুমেন্টে ফাইনাল, এবং সেখানে কিন্তু একেবারে এডুকেশন থেকে শুরু করে এনভায়রনমেন্ট পর্যন্ত কোনো কিছুর ক্ষেত্রে কিন্তু এই যারা এক্সপার্ট বলতে যাদেরকে আমরা বুঝাই তাদের সমন্বয়ে কিন্তু এই কাজটা করা হয়েছে, এবং সেটাই কিন্তু এই যে 100 দিনের প্রোগ্রাম, এটাকেও আমাদের কাছে মনে হয়েছে যে এটা একটা ঠিক দেখানোর জন্য একটা বিষয় হয়। আমি একটা সরকার প্রজ এন্ড কনসটা জানি না, এটা যদি আপনারা পাবলিক ডকুমেন্টস করেন এবং এটা নিয়ে যদি ডিবেট হয় তাহলে আপনাদের কারেকশনের মানে আপনারা হয়তো আপনাদের টিম দিয়ে করেছেন যারা হয়তো একই চিন্তার, কিন্তু ডাইভার্স লোকজনের কাছ থেকে যদি মতামত নেওয়া যেত তাহলে হ্যাঁ নিশ্চয়ই আপনাদের আইডিয়াটা ভেরি গুড। একটু বুদ্ধি দিতে চাই, জি বলেন। আপনার বর্তমান সরকারের কাছে যে অর্থনৈতিক এক্সপার্ট 2-3 জন আছে, আপনার কি খুব খাটো মনে হয়? এই 1.5 বছরে কি তারা কোনো আইএমএফ এর বাইরে কোনো নীতিমালা দিতে পারছে? না, সেটা আমরা সেটা জানি, এবং জানি বলে কিন্তু দিতে পারে নাই তো। তাহলে আপনি কিভাবে যাবেন, কিভাবে ম্যানুভার করবেন, সেটা কেন স্পষ্ট করছেন না? না, সেটা স্পষ্ট আমরা ইনশাআল্লাহ করবো, আপনি অপেক্ষা করেন, আগামী 1 সপ্তাহ কিংবা 10 দিনের মধ্যে পরিষ্কার ডকুমেন্টগুলো আমরা আনবো। এখানে একটা ব্যাপার কি আপনি খুব ভালো করে নির্দিষ্ট করে বলেছেন যে
অনেক রাজনৈতিক দল রাজনীতি করছে কিন্তু তাদের সুস্পষ্ট কোনো প্রোগ্রাম নেই। ঠিক লোকের কাছে ভোট চাচ্ছে, আমাকে ভোট দিলে এই পাওয়া যাবে, সেই পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে, আখেরাতে এটা পাওয়া যাবে, এগুলো বলার মধ্যে দিয়ে জনগণকে একটা ভোটের কাছে নিচ্ছি। কিন্তু পরকালে গিয়ে জান্নাত পাওয়া যাবে সেটা তো অনেক পরের ব্যাপার। এই ইহকালে তো ভালো মন্দ কিছু কাজ তো করতে হবে, কারণ ইহকালে ভালো মন্দ কাজের উপরই তো পরকালের হিসাব হয়। তো সুতরাং সুস্পষ্ট যে কর্ম পরিকল্পনা, সেটা আমরা আমাদের দলের ক্ষেত্রে যেটা করবার চেষ্টা করেছি, যে প্রথাগত ম্যানিফেস্টো যেটা হয় তার বাইরে প্রত্যেকটা ইস্যুর উপরে একটা করে ওয়ার্কিং ডকুমেন্ট আছে, এবং সেটা কিভাবে এক্সিকিউট করা হবে, তার কর্ম পরিকল্পনাটা কী, এবং সেখান থেকে আমার প্রাপ্তির সূত্রটাকে, যেটা উনি বলছেন যে আপনি ক্যাপিটাল কোত্থেকে আনবেন, আপনি ইন্টারন্যাশনাল রিলেশনশিপ কার সাথে করবেন, এটা এনগেজমেন্টটা কোন দেশের সাথে বেশি হবে, এবং ইতিপূর্বে দেশের যে ব্যাপারগুলো আছে অলরেডি কিছু ফুটপ্রিন্ট তো আছে। আপনার কাছে ইন্টারন্যাশনাল বড় আমার কাছে আছে, লোন আছে আমার, সেই লোন রিপেমেন্টের ইস্যুটা যতটা সময় যাবে ততটা আরও বেশি করে আমার মাথার উপর চাপবে। সেই লোন রিপেমেন্ট ইস্যুতে আমার ঠিক বলতে গেলে রিপেমেন্ট শিডিউলটাকে রিশিডিউল করা দরকার কিনা, বাড়ানোর দরকার আছে কিনা, এবং সেই সব কিছু ব্যাপার নিয়ে এমনকি যে এলডিসি গ্র্যাজুয়েশনটাকেও রিভিউ করা প্রয়োজন কিনা, এটুকু কিন্তু বিবেচনাতে আছে। আর আন্তর্জাতিক সম্পর্ক তো এখন ঠিক সত্যিকার অর্থে ওই যে কথা আছে না একটা, যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এই ধরনের ঠিক জোলো কথাই কিন্তু বলতে গেলে পররাষ্ট্রনীতি কিন্তু আর এখন প্রতিষ্ঠিত নয়। পররাষ্ট্রনীতি এখন পরিষ্কার কথা হচ্ছে যে পররাষ্ট্র হচ্ছে অর্থনৈতিক পররাষ্ট্রনীতি। এখানে অন্য কোনো পররাষ্ট্রনীতি নাই। বন্ধুত্বের সাথে সম্পর্ক হয়, সেটা একসময় বলতো যে কালচারাল টিম যেত এক জায়গায়, নাচ গানের দল জিও ইকোনমিক, সেটা ছিল। কিন্তু এখনকার ইকোনমি পরিপূর্ণভাবে ওই প্রোটেকশন খাওয়ার ব্যাপারগুলোকে মাথায় রেখে করতে হবে, যে আমি 40% ট্যারিফ সহ্য করতে পারবো না, 50% ট্যারিফ সহ্য করলে আমার আরএমজি এখানে টিকবে না, সেটা বোঝা। আবার একই সাথে ওই ব্যাপারটা যাদের উপর ইম্পোজ হয়েছে তার বেনিফিটটা নেওয়ার কোনো ব্যবস্থা করা যায় কিনা, সেটাও একটা চিন্তার মধ্যে আছে। যে যারা ওই প্রবলেমের মধ্যে আছে তারা তাদের ইন্ডাস্ট্রি রিলোকেট করে বাংলাদেশে এসে যদি ওই ব্যবসা করে আমার ট্যারিফ বেনিফিটটা নিতে পারে, তাহলে ও সার্ভাইভ করলো, আমি আমার ট্যারিফ না বৃদ্ধির যে বেনিফিটটা সেটা নেওয়ার চেষ্টা করলাম। এই ক্ষেত্রে খুব টেকনিক্যালিটি আছে, কিন্তু পলিটিক্যাল পার্টির একটা ব্যাপার থাকে কি, যেটা আবার খুব বেশি আগে মানে এক্সপোজ করার একটা টেকনিক্যাল সাইড আছে আর কি, যে অন্যরা তখন ও রেডি ডকুমেন্টটা হাতে পেলে তখন ও ওটার সাথে এবিসিডি কিছু এদিক ওদিক যোগ দিয়ে ওর মতন করে একটা ম্যানিফেস্টো দিয়ে বলবে যে আমি ও জনগণকে এটা এতটা দিতে চাইছে, আমি তার থেকে বেশি দেবো। তো প্রমিস করতে তো কোনো সমস্যা নেই। কিন্তু আমার দলের পক্ষ থেকে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব একটা কথা পরিষ্কার করেছেন, যে আমরা ম্যানিফেস্টো বা কোনো জায়গাতেই এমন পাবলিকও না করতে চান, আপনারা আপনাদের বলয়ের বাইরের লোকজনের সঙ্গে বিভিন্ন সেক্টর এক্সপার্টদের সঙ্গে ক্লোজ ডোর মিটিং করতে পারেন। খুবই ভালো সাজেশন। আমার মনে হয় যে আমরা যখন এই ডকুমেন্টগুলো পাবলিক করব তখন এটা কিন্তু সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে করা হবে, একদম ক্লোজ ডোরই করেন আপনি। সেটাই ক্লোজ ডোর আমরা মনে হয় ওপেনই করা যেতে পারে। আমি বলি, আপনি এখানে বাংলাদেশে আপনি যেহেতু মনে করতেছেন যে আপনি সম্ভাব্য সরকার গঠন করবেন, আপনি এখানে কে আপনাকে ভোটে অপোজ করবে, কে আপনি ধরে নেবেন যে ভোটে অপোজ করতেই পারবে না, এরকম প্রোগ্রামে আমি নিশ্চয়ই ইনশাআল্লাহ, এবং সেটা এরকম প্রোগ্রামে আমি এমনি ভেরি শর্ট টাইম এটা আপনি পাবেন, এবং সেটা প্রত্যেকটা জায়গায় মানে কর্মসংস্থান, বিনিয়োগ, শিল্পায়ন, আমরা আসলে ওটাই চাইবো আপনি একেবারে এইভাবে একেবারে ঢালাভাবে। যেমন কর্মসংস্থানের পরিকল্পনাটা কি আছে, প্রথম বছরে কর্মসংস্থান কিভাবে হবে, কোথা থেকে হবে, এবং সেটার বিনিয়োগের কথা যদি বলি তাহলে বিনিয়োগটা আভ্যন্তরীণ বিনিয়োগ, বাইরে থেকে ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট, সেটার দিকে যাব। এবং আমাদের সাথে যে কথাটা উনি বারবারই বলছেন যে আইএমএফ কিংবা ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আমাদের ইন্টারাকশনস কী হবে, রিলেশনশিপটা কোথায় গিয়ে দাঁড়াবে, আমরা জি2জি যে সমস্ত পরিকল্পনার দিকে যাব সেটার ক্ষেত্রে আমাদের পলিসিটা কী হবে, আমরা পূবে তাকাবো না পশ্চিমে তাকাবো না উত্তরে তাকাবো না দক্ষিণে তাকাবো, নাকি সব দিকে তাকাবো, বা একদিকে তাকালেও অন্যদিকে তাকানোটাতে যেন কেউ বৈরিতার দিকে না যায়। এই যে কঠিন একটা টেকনিক্যাল ডিপ্লোমেসি, যেটাকে অর্থনৈতিক ডিপ্লোমেসির একটা কঠিন পরীক্ষা, সেটা আমাদেরকে দিতে হবে, সেটা আমরা জানি। কিন্তু এর ক্ষেত্রেও বলতে পারেন যে আমাদের গ্রাউন্ড ওয়ার্ক একদমই কিছু নেই তা নয়, আমাদের এক্ষেত্রে গ্রাউন্ড ওয়ার্ক আছে। না আমরা তা বলবো কেন, আপনারা তওবা আস্তাগফিরুল্লাহ, আমরা তা বলতেই যাব না। এত বড় দল, এইটা না কথা হলো এত বছর আপনারা দেশ। আর একটা জিনিস হলো যে আমাদের কৃষির ক্ষেত্রে যেটা একটা দুর্বল জায়গায় যেটা আছে, যে মানুষের অনেক প্রশ্ন, কৃষকরা তার পণ্যমূল্য পায় না, আবার আমরা দেখি যে সেই পণ্যের মধ্যস্বত্বভোগিতার কারণে তার বৃদ্ধিটা হয়। এখানে কৃষি প্রোটেকশনের বেশ কিছু কথা আছে, এবং সেটা নিশ্চিত করা খুবই জরুরি। আমরা তো ভর্তুকি টর্তুকি অনেক কিছু দিয়ে অনেক কিছু করি, কিন্তু কৃষিতে একটা কৃষকের
একটা গবাদি পশু মারা গেলে কিংবা তার পোলট্রিতে 10টা বা 20টা পাখি মারা গেলে কিংবা একটা ফসল হানি হলে রাষ্ট্র কখনো কোনো প্রোটেকশনের দিক দিয়ে কিন্তু এগিয়ে আসে নাই। এই জায়গা থেকে এবারে কিন্তু চিন্তার কথা আছে। এর বাইরে কতগুলো ডেফিনিট বেনোভেলেন্ট কিছু প্রোগ্রাম আছে, যেটার কথা আপনারা জানেন, যে সেটা ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, ফার্মার্স কার্ড, যেখানে একটা কৃষককে হয়তো একটা ফসল করার মতন যে সমস্ত উপকরণের সহায়তা সেটা দেওয়ার ফার্মার্স কার্ড, বা ফ্যামিলি কার্ড যেখানে পরিবারের নারীকে ক্ষমতায়ন করার জন্য তার নামে কার্ডটাকে ইস্যু করা, এবং পরিবারের অত্যন্ত প্রয়োজনীয় যে সমস্ত খাদ্যপণ্য লাগে তার একটা নির্দিষ্ট পরিমাণ গভর্নমেন্টের পক্ষ থেকে দেয়া, যাতে করে সে বাড়তি যে বেনিফিট বা যে সেভিংসটা হয় সেটা যেন শিক্ষার ক্ষেত্রে সে ব্যবহার করতে পারে বা ফ্যামিলির অন্য জায়গাতে বিনিয়োগ করতে পারে, যে জীবনযাপনের মানকে সে উন্নয়ন করতে পারে। ভাই একটু ইন্টারফেয়ার করতে পারি? আপনি কিছু বলে না। না না, নিশ্চয় না। এটা যেটা আপনি বললেন, এই রিসেন্টলি এখন যেটা বললেন যে আমরা একটা ফুড সাবসিডি দিলাম, সেখানে তার টাকাটা বাঁচলো, সে শিক্ষার জন্য গেল, যাবে না কোথায়? কোন শিক্ষায়? যে শিক্ষার কোনো মানই নাই। না, ওই দাঁড়ান, আমি শেষ করে নিই। এই পলিসিতে আপনি যে পলিসির কথা বললেন, এই পলিসিতে ইন্ডিয়ায় 80 কোটি লোককে মান্থলি 5 কেজি করে খাবার দ্রব্য সরবরাহ করা হয়। এটা ফ্যাক্ট, কিন্তু আমি কিন্তু এটা, এবং 80 কোটি লোক আজকে 20 বছর যাবৎ দরিদ্র সীমার নিচে। 144 কোটি লোক বলে তারা, 80 কোটি লোক হচ্ছে এক্সট্রিম পোভার্টি লেভেলের নিচে। তারা বিগত 20 বছরে এটাকে ক্রস করতে পারেনি। সুতরাং আমরা এই প্রবলেমটা বলি আপনাকে, সুতরাং আপনি ওই ইন্ডিয়ার এই পলিসি দ্বারা কিন্তু ইনফ্লুয়েন্স, আমরা ওই পলিসিতে ইনফ্লুয়েন্স করি। এইটা যদি পলিসি নেন, এই পলিসিটা আপনাকে চাইনিজ পলিসি নিতে হবে আপনাকে, যেখানে তারা তাদের 80 কোটি লোককে একেবারে দারিদ্র্য সীমার নিচ থেকে নিয়ে এখন মিডল ইনকাম ফ্যামিলি বানাই দিছে। চায়নাতে কিন্তু লোয়ার মিডল ক্লাস বলে কিছু নাই, আমাদেরও তাই। এই যে সব মিডল ক্লাস, এই যে ক্লাস স্ট্রাকচারটাকে রিফর্ম করা, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। দারিদ্র্য সীমার নিচে রেখে আমি যদি সাবসিডি দিতে থেকে, তো দরিদ্র থেকে যাবে, ওকে তো আমি আপলিফ্ট করলাম না, তাই না? সেই জায়গাটা আছে। এবং সেটা করার জন্য যেটা আছে, যে আমরা শিক্ষার ক্ষেত্রে যদি সেই ইনভেস্টমেন্টটা যদি না করা হয়, তাহলে এটা কোনো অর্থ নাই। এবং সেটাকে রিফর্ম করার মূল জায়গাটি হচ্ছে প্রাইমারি এডুকেশন। আমাদের প্রাইমারি এডুকেশনের অবস্থাটা হলো সবচেয়ে খারাপ, কারণ প্রাইমারি শিক্ষক হচ্ছেন সবচেয়ে দরিদ্র শিক্ষক, যিনি সকালবেলা কৃষি জমিতে কাজ করে তার স্কুলে আসেন অথবা বিকেলবেলা দোকানদারি করেন। এই কাঠামোর প্রাথমিক শিক্ষা দিয়ে কিন্তু মাধ্যমিক শিক্ষা বা উচ্চশিক্ষার কোনো সুযোগ নেই। এবং এই পৃথিবীতে বাংলাদেশের যদি আগামী দিনের অর্থনীতিকে যদি টিকিয়ে রাখতে হয়, তাহলে আমরা কৃষি বলি আর ওই যে তৈরি পোশাক বা বিদেশের শ্রমবাজারে আমার লোকজন পাঠিয়ে টিকে থাকবো, এর চাইতে আমাকে ওই সিঙ্গাপুর মডেলের দিকেই চিন্তা করতে হবে, যে মডেলে প্রত্যেকটা লোক শিক্ষিত বলে প্রত্যেকটা লোক একটা করে ইন্ডিভিজুয়াল অ্যাসেট। এই কল্পনার একটা অনুষঙ্গ। এটা কিন্তু আইসোলেটেড না, যে শুধুমাত্র যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে তাকে শুধুমাত্র খাদ্য ভর্তুকি দেওয়া হচ্ছে, সেটা নয়। এটা ভর্তুকি নয়, বরং এটাকে এমনভাবে বলা হয়েছে যেটা একটা অর্থনীতিকে একটা সাইকেলে নেবে। অর্থাৎ যে জিনিসগুলো দেওয়া হয় সেই জিনিসগুলো উৎপাদন বাংলাদেশে হতে হবে, এবং সেটিকে যারা মার্কেটিং করবে তারাও যেন একটা কর্মসংস্থানের জায়গাতে যায়। সব কিছু মিলে এটা একটা রোটেটরি সাইকেলের মধ্যে আনা, এবং শিক্ষাকে প্রকৃতপক্ষে শিক্ষার কাছে নেওয়ার জন্য শিক্ষাকেও আলাদা করে একটা ইম্পর্টেন্ট দিয়ে বলা হয়েছে। আমি যদি পরের টার্মে যদি সুযোগ পাই, তাহলে হয়তো শিক্ষা সময় নেই, আমার মনে হয় আপনি একবারই শেষ করে দিতে পারেন। শিক্ষার ক্ষেত্রে কিন্তু প্রাথমিক শিক্ষার কথা যেরকম বললাম আছে দুজনের জন্য, এবং মাল্টি ল্যাঙ্গুয়েজকে আমাদের শিক্ষার এসেনশিয়াল পার্টে আনা, যে শুধুমাত্র বাংলা ইংরেজি না, 3rd বা 4th ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ শেখা, এবং একটা কো কারিকুলার অ্যাক্টিভিটির সাথে ইনভলভ হওয়া। যেটা হয়তো আপনি বলবেন, সেটা হলো যে আমাদের, এটা বলবো না যে আমাদের সশস্ত্র শিক্ষার প্রয়োজন আছে, প্রত্যেকটা মিলিটারি ট্রেনিং নয়, কিন্তু বেসিক ফান্ডামেন্টাল সিভিল ডিফেন্সের শক্তি যেন আমাদের প্রত্যেকটা তরুণের মধ্যে থাকে, সেই জন্য শিক্ষার ক্ষেত্রে সেগুলোকে একটা ইনক্লুশনের ব্যাপারটা চিন্তার জায়গা আছে। এবং কো কারিকুলার অ্যাক্টিভিটিতে যেন দক্ষতা মাত্রা বাড়ে, যেটা করে আমরা যেটা বলি যে আউটসোর্সিংয়ে যে কাজগুলো করতে হয়, সেটা আমাদের ভোকাবুলারিটির লিমিটেশন আছে, আমরা কথা বলতে পারি না, ইংরেজিতে আমাদের দুর্বলতা আছে, এগুলোকে কাটানো। এবং স্বাস্থ্যের ক্ষেত্রে একটা প্রকৃতপক্ষে স্বাস্থ্য ব্যবস্থাটা তৈরি করা, যেটার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে এখন যে অবস্থাটাতে গেছি আমরা যদি WTO এর বেনিফিটটা যদি উঠে যায়, তাহলে ওষুধপত্রের যে দাম যে জায়গা থেকে পৌঁছবে, সাধারণ মানুষ, বিশেষ করে সমাজে যেরকমভাবে আমরা ক্রনিক ডিজিজেসগুলো বাড়ছে, যেমন হৃদরোগ বলি, কিডনি রোগ বলি, বা ব্রেনের অসুখের কথা বলি, যেগুলো যেভাবে বাড়ছে, এগুলোকে যদি প্রিভেনশনের দিকে না নেওয়া যায়, তাহলে শুধুমাত্র কিউরেটিভ ট্রিটমেন্টের খরচ বহন করে আমাদের দেশের লোকজনের চিকিৎসা করার কোনো সুযোগ থাকবে না। ফলে কম্প্রিহেন্সিভলি আমরা প্রত্যেকটা জিনিস নিয়ে কাজ করছি। ভাইকে আমি আশ্বস্ত করতে চাই যে
অন্তত এবারের আমাদের কর্মপরিকল্পনাতে আপনি আগেকার চাইতে অনেক একটা ভিন্নতর দৃষ্টিভঙ্গি দেখতে পাবেন। জি ডক্টর মুজিবুর রহমান, খুব আলহামদুলিল্লাহ। ছোট্ট করে। আপনি কি ডাক্তার না ডক্টর? ডাক্তার আপনি He's a ডাক্তার physician. মানুষ, এত অর্থনৈতিক মানে ব্যাপক অর্থনীতি, মানে সমষ্টিক অর্থনীতি না কি বলে এটাকে বাংলায়, ম্যাক্রো ইকোনমির এত কনসেপচুয়াল আপনি রাখেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আচ্ছা, বিষয়টা হলো কি জানেন, গোল্ডেন রুল অফ ডেভেলপমেন্ট বলে অর্থনীতিতে একটা গোল্ডেন রুল আছে। ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট গোল্ডেন রুল, দেন আপনি উন্নতির ওই গোল্ডেন রুলের যে রাস্তা ওটা ছুঁতে পারবেন না। রাইট। আপনাকে ওটা ছুঁতে হবে। এখন ছোঁয়ার জন্যে আপনার কোন স্ট্রেন্থগুলো কি সেটাকে আগে আপনাকে ঠিক করতে হবে। হোয়াট আর দি কনস্ট্রেন্টস, আর হোয়াট আর দি মডেলস, আপনার কাছে কি কি মডেল আছে। তারপরে আপনি হোয়াট আর দি পাথস, পলিসি যেটাকে বলে পলিসি পাথ, কি কি আছে, এবং রিসোর্সেস কি কি আছে। আপনার জন্য ক্লাসিক এক্সাম্পল হতে পারে ফলো করার জন্য, আপনি একটা রাইটলি বলেছেন, একটা বলেছেন সিঙ্গাপুর। আপনার লোক সংখ্যার কনসেন্ট্রেশন এবং আমাদেরও যেরকম রিসোর্স নাই ওদেরও নাই, এই দিক দিয়ে ওটা একটা। আর একটা হলো তাইওয়ান, হ্যাঁ তাইওয়ান। আর একটা হলো আপনার তাইওয়ান, সিঙ্গাপুর, হংকং। হংকং, 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 এই হংকং, আমি এটাই মনে করার চেষ্টা করতেছিলাম। দিজ আর ইউর মডেল ফর এডুকেশন, ফর হেলথ, ফর ফুড সেফটি, ফর এমপ্লয়মেন্ট, ফর এভরিথিং। আপনার বেশি দূরে যাওয়া দরকার নেই। এবং তার জন্য কি দরকার জানেন? জি, আমাকে শেষ করতে হবে। তার জন্য দরকার হচ্ছে সুশাসন। এই সুশাসনের বেজ আপনাকে বানাতে হবে। এখন যেটা আপনি বলতেছেন যে কেউ পরকালের কথা বলে ভোট চাচ্ছে, অমুক চাচ্ছে, আপনাকে পরিষ্কারভাবে বলতে হবে, পরিষ্কারভাবে মানুষকে বুঝাতে হবে। আপনি যেটা বললেন, আমি যেটা বললাম, আর সেটা ওরা করে দিবে, ওরা জীবনেও পারবে না, জীবনেও পারবে না। কারণ ওই কথা বললে তো প্র্যাকটিসে চলে আসতে হয়, প্র্যাকটিক্যালিটিতে চলে আসতে হয়। ওরা তো হলো আপনার ইমোশন দ্বারা চলতেছে। তো সুতরাং আমি আপনাকে অনুরোধ করব, জিল্লুরের পক্ষ থেকে অনুরোধ করব, আমার নিজের পক্ষ থেকে অনুরোধ করব, আমরা আপনাদের উপরে আশা করে আছি। আমাদের বর্তমান দেশের যে রাজনৈতিক অস্থিরতা আছে, এই অস্থিরতা দূর করারও দায়িত্ব আপনাদের। এবং এখানে যে ইনস্টিটিউশনগুলা এবং যে রাজনৈতিক দলগুলো এই অস্থিরতা তৈরি করতে পারে, সেই ইনস্টিটিউশনগুলোর সঙ্গে সমন্বয় সাধন করার দায়িত্ব আপনাদের। আমরা আপনাদের দিকে তাকিয়ে আছি, বাংলাদেশের মানুষও আপনাদের দিকে তাকিয়ে আছে। থ্যাংক ইউ। ইনশাআল্লাহ। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান, প্রফেসর ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাভেল, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা নেবার জন্য। দর্শক, দেশ ভবিষ্যতে কীভাবে চলবে তার জন্য কী দরকার, সুশাসনের কথা ওনারা বলেছেন, রুল অফ লয়ের কথা বলেছেন, কিন্তু মূল কথা যেটা সেটা হচ্ছে যে ফাউন্ডেশনের কথা ওনারা বলেছেন। ওদিকে ব্যুরোক্রেসি, সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির নিরপেক্ষতার কথা বলেছেন, জুডিশিয়ারির নিরপেক্ষতা বা তার একটা যথাযথ ভূমিকার জন্য গতিশীলতার কথা বলেছেন। এবং সেটা হচ্ছে এই ফাউন্ডেশনটা হচ্ছে ডেমোক্রেসি নিয়ে আমরা কথা বলি, কিন্তু ডেমোক্রেসির ধরন এক এক জায়গায় এক এক রকম। কিন্তু মূল কথা হচ্ছে যে ভোট নিয়ে এখন আলোচনা হচ্ছে। ভোটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আবার ভোটই সব নয়। ভোট গণতন্ত্রের পূর্ণ গ্যারান্টি দেবে না। একটা নির্বাচিত সরকারও কিন্তু স্বৈরতান্ত্রিক সরকার হয়ে উঠতে পারে পৃথিবীর বহু দেশে, এমনকি হিটলার, মুসোলিনিরাও এর বড় উদাহরণ। কিন্তু গণতন্ত্রের কথা বললে ভোট একটা প্রাথমিক এবং ন্যূনতম পূর্ব শর্ত, সেই শর্তটা আমাদের পূরণ করতে হবে। কিন্তু সেই ভোট নিয়েও আমরা এখন নানা রকমের জটিলতা দেখতে পাচ্ছি, নানা রকমের ঝুঁকি, অনিশ্চয়তাও দেখতে পাচ্ছি। সেটা কাটিয়ে উঠবার উদ্যোগ নিতে হবে। অবশ্যই সরকারের ভূমিকা এখানে প্রধান, তারপরেই নির্বাচন কমিশনের ভূমিকা এবং অন্যান্য স্টেক হোল্ডারদের ভূমিকা।
কিন্তু সব কথার মূল কথা যেটা আমার অতিথিরা আলোচনার মধ্যে নিয়ে আসবার চেষ্টা করেছেন যে ভূ রাজনৈতিক বাস্তবতা এবং ভূ অর্থনৈতিক যে বাস্তবতা সেটা যদি আমরা অনুধাবন করতে না পারি এবং বিচ্ছিন্নভাবে আমরা যদি শুধুমাত্র আমাদের অভ্যন্তরীণ বিষয় আসে নিয়ে চিন্তা করি, আমরা কিন্তু সমস্যার সমাধান করতে পারবো না, সমস্যার গোড়ায় পৌঁছতে পারবো না। কাজে এই আন্ডারস্ট্যান্ডিংটা খুব জরুরি এবং সেই অনুযায়ী সেই বিবেচনা থেকে আসলে ভবিষ্যতের কর্মকৌশল দেশ কীভাবে চলবে, জাতীয় ঐক্যের কথা বলি, সেই ঐক্য কীভাবে প্রতিষ্ঠা করা যাবে সেগুলো নিয়ে ভাবতে হবে এবং গণতন্ত্রের ভিত্তি হিসেবে যে প্রতিষ্ঠানগুলোকে আমরা বিবেচনায় নিই সেই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবার কোনো বিকল্প কিন্তু নেই এবং রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে আসলে এই কাজটায় মনোযোগ দিতে হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।